ফাইল থেকে নিউ, এই জিনিসগুলো তো এখন ক্লিয়ার, তাই না? কন্ট্রোল এন শর্টকাট। এখানে দেখেন নাম দিয়ে দেওয়া সম্ভব, ডকুমেন্ট টাইপ দেওয়া আছে, কি হিসেবে নিতে চাচ্ছি, ক্লিপবোর্ড, ডিফল্ট, ফটোশপ সাইজ বলা হচ্ছে, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, এগুলো বিভিন্ন ক্যাটাগরির জন্য। ইন্টারন্যাশনাল পেপারে যদি যাই, এখানে সাইজ চলে আসে, দেখেন কিছু স্ট্যান্ডার্ড পেপার সাইজ এখানে দেয়া আছে, যেগুলো আমরা A4 সবাই জানি, তাই না? A5, A6, এই জিনিসগুলো হয়তো একটু কম জানি, A4টা মোটামুটি সবাই চিনি। আরও কিছু দেয়া আছে, এরকম আমরা চাইলে নিয়ে নিতে পারি। A4 এর যে সাইজটা সেটা কিন্তু ডিফল্ট ভাবে এখানে চলে আসবে। আপাতত এখানে থাকি আমি। তো এই জায়গায় কি করা যাচ্ছে, উইডথ লিখে দেওয়া যাচ্ছে, চাইলে আমি লিখে দিতে পারবো। আর সাথে উইডথের যে ইউনিটটা একটু কাজ না করে দেখে নেন, উইডথের যে ইউনিটটা, এক মিনিট, আচ্ছা এখানে উইডথ একটু দেখেন কাজ বন্ধ করে, উইডথের ইনপুটটা দিতে পারবো, এর সাথে এটার ইউনিটটাও দিয়ে দিতে পারবো। আসলে দুইবার হাইটের জন্য আলাদা করে ইউনিট দেওয়া আছে, সাধারণত ইউনিটটা একই হয়। হাইটটাও দিতে পারবো, এরকম কিছু নিচ্ছি। রেজলিউশনটা আমাদের বলে দিতে হবে, রেজলিউশনটা কি মনে আছে আমাদের, কোনটার জন্য কত হয়? 8 জিবির জন্য 72 হবে, আর CMYK এর জন্য 300 হবে। এখানে আরো অনেক কিছু দেয়া আছে, আমরা 8 GB CMYK শিখছি, দুইটাই দেখবো এই জায়গায়। 8 GB তে থাক, আর এটাও আমরা 8BT রাখবো। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সেটা হোয়াইট হতে পারে, অন্য কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আর কি, মানে আমার যে ক্যানভাসটা আসবে, ইলাস্ট্রেটরে বলা হতো আর্টবোর্ড, তাই না, যে সাদা অংশটা আসতো, আর এখানে বলা হয় সেটাকে ক্যানভাস। তো ক্যানভাসের কালারটা আসলে মূলত এখান থেকে সেট করে দেওয়া যায়, এখানে ক্লিক করে চাইলে অন্য কোনো কালারও দিতে পারি। কোন বিটটা ভাই? এটা কালারের বিট, আসলে এটা জানতে হলে পুরো একটা ব্রিফ দিতে হবে, দেখে আমি বলার চেষ্টা করবো পরের দিকে। এই ব্যাপারগুলো এরকমই থাক, এগুলা কিছু করতে হবে না, জাস্ট যদি আমি ওকে করে দেই, মোটামুটি একটা ক্যানভাস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যেটা দিয়ে আমরা আগের যে কন্ট্রোল অল্টার বা যে স্পেসের কাজগুলো করতে পারতাম সব কাজই করা যাবে। এটুকু পারা যাবে না, সোজা জিনিস। তা হচ্ছে আচ্ছা, বাম পাশে দেখেন টুল বারে কিছু টুল আছে। প্রথমে আমি আছি হচ্ছে মুভ টুল। ইলাস্ট্রেটর একটা টুল ছিল যেটা সিলেকশন টুল, ডিফল্ট টুল বলা হচ্ছিল এটাকে। তো ফটোশপে এসে এটাকে আমরা ডিফল্ট টুল ধরতে পারি, কারণ যে কোনো কাজ করা শেষে আমি মুভ টুলে চলে যাব। তাহলে আমি ওই যে মুভ টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে যে কাজটা করা যেত, সিলেক্ট করা এবং মুভ করা, এখানে মুভ টুল দিয়ে সেই কাজটা করা যাবে। তো মুভ টুলে যখন আসি তখন এই জায়গাটা বরাবর এটাকে বলা হচ্ছে অপশন বার। অপশন বারে কি থাকে, মুভ টুলের কিছু ফিচার ইনস্ট্যান্টলি এখানে চলে আসে। যখন আমি এই টুলটাতে যাব, এটাকে বলা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তো মার্কিউ টুলটাতে যখন আসবো, দেখেন মার্কিউ টুলের কিছু ফিচার এখানে চলে আসবে। এভাবে যে টুলটাতে যাব সেই টুলের ইনস্ট্যান্ট কিছু ফিচার এখানে পাওয়া যাবে। এখান থেকে আমরা এটাকে কাজে লাগিয়ে অনেক কাজও করতে পারবো, যেটাতে যাব সেটাই চলে আসবে। তো এই জিনিসগুলা আমরা আস্তে আস্তে দেখব। আর এটাকে বলা হচ্ছে অপশন বার। প্রত্যেকটা টুলের জন্য আলাদা, দেখেন চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যায়, প্রত্যেকটা টুলের জন্য এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর ইলাস্ট্রেটরে যে ব্যাপারটা ছিল, যে ডকিং সিস্টেমের কথা বলছিলাম, সেটা এখানেও কাজ করবে, বা এখানেও আমরা ওইভাবে কাজ করতে পারবো। এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেছে সবার, তাই না? নাকি এটা নিয়ে প্রবলেম হয় কারো? চাইলে এটা আমরা ইলাস্ট্রেটরের মতোই চেঞ্জ করতে পারবো, প্র্যাকটিস করার কিছু নাই।
আচ্ছা, এখন একটু দেখেন এখানে কালারের দুইটা প্যানেল দেখা যাচ্ছে। ইলাস্ট্রেটরে ছিল ফিল কালার, স্ট্রোক কালার, তাই না? এখানে বলা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, এই দুইটা জিনিস সেম। এখানে ডিফল্টটা কি বলা হচ্ছে? ডিফল্টে ইলাস্ট্রেটরে ছিল ফিল হোয়াইট, স্ট্রোক ব্ল্যাক, আর এখানে এসে ফোরগ্রাউন্ড ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আর ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারটা কিভাবে কাজ করবে সেটা হয়তো আমরা একটু পরে দেখব। এটা আসলে মূলত কালার স্যাম্পলিং নিয়ে রাখার একটা জায়গা, স্যাম্পল নিয়ে রাখার একটা জায়গা। এই কালারটা হয়তো ইলাস্ট্রেটরের মতো আমরা ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু কি করতে পারবো, কোনো কালার এই জায়গায় এনে আমি নিয়ে রাখতে পারবো। সাপোজ এরকম কিছু ব্লু একটা কালার ওই করে দিলাম, তো এই কালারটা এখানে থেকে গেল, এই কালারটা আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। অনেক সময় হয় না একটু ডিজাইন করতেছি একটা বা দুইটা কালার নিয়ে, তো তখন এই কালারগুলো যদি আমরা রেখে দেই, শর্টকাট ইউজ করে এই কালারটা বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারি। বুঝা যাচ্ছে ব্যাপারটা? কালারটা চেঞ্জ করতে পারবো ইনিশিয়ালি, অন্যভাবেও নেওয়া যায়। কালারটা এখানে ডাবল ক্লিক করলে ইলাস্ট্রেটরের মতোই এখান থেকে যে কালার পিকার আছে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এটা একটু দেখে নেন, দেখেন তাহলে। প্রথমে টেক্সট লেখা শিখবো আমরা। টেক্সট লিখতে পারি চাইলে ইচ্ছা মতো। এটা তো সবাই পারবো, তাই না? টেক্সট লেখা যাচ্ছে, কাজ বন্ধ করেন। চাইলে কি করতে পারি, এরকম এরিয়াও নিতে পারি। ইলাস্ট্রেটরে নিতে পারছি না আমরা, টাইপ টুল দিয়ে ড্র্যাগ করে এরিয়া তৈরি করতে পারি। ইলাস্ট্রেটরে কি করতাম আমরা, ডামি যদি ইউজ করতে হতো আমরা ওয়েব থেকে কপি করে নিয়ে আসছিলাম, তাই না? ভুলে গেছেন সবাই? সবাই ভুলে গেছেন? আচ্ছা, তো ফটোশপে যেহেতু আমাদের টেক্সট নিয়ে কাজ করতে হয়, ডামি নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে ফটোশপে এই লাইব্রেরিটা দেয়া আছে, আমরা এখান থেকেই ডামি ইউজ করতে পারবো। এরকম একটা ফিল্ড তৈরি করে নিতে হবে, ফিল্ড তৈরি করে নিয়ে টাইপে আসতে হবে। টাইপে আসলে পেস্ট লরেম ইপসাম পেস্ট করে দিলে ডামি টেক্সট চলে আসবে এখানে অনেকগুলো। পারা যাবে এটা? এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি দুই জায়গায় টেক্সট লিখছি, একটা এরিয়া নিছি আর একটাতে টাইপ করছিলাম প্রথমে। এখানে কি হচ্ছে, দুইটা লেয়ার কিন্তু চলে আসছে, তাই না? একটা লেয়ার, দুইটা লেয়ার, তো দুইটা লেয়ার চলে আসছে। আমি জাস্ট এখানে লিখতেছি আর এখানে লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। আর একটা কাজ করতেছি এখানে, সেই কাজটা লেয়ারের মধ্যে এন্ট্রি হয়ে যাচ্ছে। এই কাজটা খুব ইজি হয়ে যাচ্ছে না? একসময় এরকম ইজি ছিল না। তখন কি করতে হতো, আগে একটা লেয়ার তৈরি করে নেওয়া লাগতো, সেই লেয়ারের মধ্যে কাজ করতে হতো। প্রতিবার কাজ করার আগে একটা লেয়ার তৈরি করে নেওয়া লাগতো। এখন আমরা মনের ভুলেও যদি কিছু করে ফেলি, সেটা সাথে সাথে এখানে এসে একটা লেয়ারে এন্ট্রি হয়ে যায়, আমরা না চাইলেও হয়ে যায়। এটা একটা সুবিধা। দেখবেন এখানে আছে কিনা, এই যে এরকম প্লে বাটনটা যদি না থাকে, উইন্ডো থেকে অ্যাকশনসে যাবে। এখানে কিছু ডিফল্ট অ্যাকশন বলে একটা ফোল্ডার করে দেয়া আছে, এর মধ্যে কিছু অ্যাকশন দেয়া আছে তৈরি করে ডিফল্টভাবে ফটোশপ দিয়ে রাখছে। এক একটা অ্যাকশন এক এক কাজ করে। অ্যাকশন জিনিসটা কি সেটা একটু ব্যাখ্যা করি। অ্যাকশন হচ্ছে কিছু কাজের একটা সেট, এরকম ব্যাপারটা যে আপনার হয়তো একটা কাজ খুব বেশি দরকার হচ্ছে, এক টাইপের কাজ। যদি ইলাস্ট্রেটরের কাজ দিয়ে বোঝাই, ফটোশপের কাজ তো এখনো কিছুই করি নাই, ইলাস্ট্রেটরের কাজ দিয়ে যদি বোঝাই, অনেক সময় আমরা কি করি, অফসেট পাথ করি, তাই না? অফসেট পাথের তো কোনো শর্টকাট নাই, সেটা শর্টকাট বানায় নিতে হয়। তো বানায় যদি নিতে চাই, তো এই টাইপের কাজের জন্য অ্যাকশন ইউজ করা যেতে পারে। যেমন একটা অ্যাকশন তৈরি করলেন যেটা কি করবে, যে কোনো শেপের মধ্যে অফসেট পাথ তৈরি করবে।
অফসেট পাথের ভ্যালুটা হয়তো 10 আপনি দিয়ে দিলেন, বা হয়তো শুধু পপ আপটা আসা পর্যন্তই শর্টকাটটা তৈরি করলেন। জাস্ট হয়তো একটা শেপ নিলেন, সিলেক্ট করে শর্টকাটটা দিয়ে দিলেন, পপ আপটা চলে আসলো, আপনি ইনপুটটা দিয়ে ওকে করে দিলেন। তাহলে আর আপনার এডিট থেকে, সরি কি ছিল এখানে, অবজেক্ট থেকে আর ভিতরে যাওয়া লাগতো না, ইজিলি হয়ে যেত। তো এরকম কাজকে সহজ করার জন্য এরকম কিছু অ্যাকশন পাওয়া যায়। সেটা অনেক সময় ইমেজের জন্য হয়, শেপের জন্য হয়, বা একটা ডকুমেন্ট তৈরির সময় হতে পারে, বা আমরা যখন ওয়েব ইউআই ডিজাইন করব সেখানেও অনেক সময় লাগতে পারে। তো এরকম কিছু জিনিস এখানে দেখব, যেটা রেকর্ড করে রেখে দেওয়া যায় পরবর্তীতে যেই জিনিসের জন্য এই অ্যাকশনটা তৈরি করলাম সেই টাইপের। সেটা যদি শেপের জন্য হয়, শেপের ক্ষেত্রে আমি ওই অ্যাকশনটা ইউজ করতে পারবো। কোনো ইফেক্ট হতে পারে, যেমন একটা ইফেক্ট আমরা অনেক সময় কি করি, একটা সিম্পল ইফেক্টের কথা যদি বলি, যে অনেক ইমেজ আমরা কালার তুলি, কিন্তু অনেক সময় আমরা কি করে ফেলি, ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলি, তাই না? সেটা একটা শর্টকাট যদি বা অ্যাকশন যদি আমি বানাই ফেলি, বা অন্য কোনো ইফেক্ট যদি তৈরি করে সেটা অ্যাকশন হিসেবে তৈরি করে রাখি, জাস্ট সিম্পলি আমি সেটা যদি কি বলে অ্যাপ্লাই করে দেই, হয়তো অনেক কমপ্লেক্স কাজ 10-12টা কাজ করে হয়তো একটা আমি অ্যাকশন তৈরি করছি, অ্যাট এ টাইম সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর তো একটা উদাহরণ দেখবো যে কিভাবে অ্যাকশনটা তৈরি করা যেতে পারে। এখানে এসে দেখছিলাম কিছু দেয়া আছে, গ্রেডিয়েন্ট ম্যাপ দেয়া আছে, সেভ এজ ফটোশপে সেভ করার যে উপায় সেটা এখানে দেয়া আছে। তো এখানে যদি আমি এক্সপান্ড করে দেই, কি কি কাজ করছে সেটা এখানে বলা থাকে। শুধু সেভই করছে, কি কি দেয়া ছিল, সেভ করার সময় কি কি দেয়া ছিল সেগুলো এখানে বলে দেয়া আছে। অন্য একটাতে যদি যাই, গ্রেডিয়েন্ট ম্যাপে যদি যাই, মেক স্ন্যাপশট, কনভার্ট মোড, অনেক কিছু সে করতেছে, অ্যাডজাস্টমেন্ট করতেছে, কারেন্ট লেয়ার সেট করতেছে, এই কাজগুলো সে করে লাস্টে আমার আউটপুটটা দিবে। তো এগুলো দেখলে হয়তো বোঝা যাবে না, একটু কঠিন হয়ে যাবে। আমরা একটা বানাবো, বানানোর পরে দেখবো আসলে কি হয়। নিচে দিয়ে কিছু অপশন আছে। প্রথমে একটা কি করব, এখানে বলা হচ্ছে ক্রিয়েট নিউ সেট। এটা আমার ডিফল্ট অ্যাকশন নামে এটা একটা সেট ছিল। তো আমি যদি নতুন আরেকটা সেট তৈরি করি, সেটের একটা নাম দিতে পারি, একটা নাম দিলাম, নতুন একটা সেট তৈরি হয়ে গেল, তাই না? এই সেটটা যদি সিলেক্ট রেখে তার ডান পাশে যেটা আরেকটা বাটন ছিল, বলা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকশন, মানে অ্যাকশনটা এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। যখন আমি কিনা একটা অ্যাকশন তৈরি করতে যাব, এই জায়গাটাতে অ্যাকশনের একটা নাম দিতে পারবো। কে কাজ করতেছেন একটু দেখে নেন। অ্যাকশনটার একটা নাম দিতে পারবো। নামটা যদি আপনাদের ব্যাচেরই দেই, ব্যাচ 15 নামে একটা অ্যাকশন তৈরি করতে যাচ্ছি। আর এটা থাকবে কোন সেটের মধ্যে, ডিফল্ট অ্যাকশনসে আগে থেকেই ছিল, আর তৈরি হচ্ছে গ্রাফিক ডিজাইন, যেটা আমি মাত্র সেটটা তৈরি করে রাখছি। ফাংশন কি বলা হচ্ছে, ফাংশন কিটা হচ্ছে কিছুটা শর্টকাটের মতো, কিছুটা না পুরোটাই। এখানে নাম দেয়া আছে, আমি যদি কিছু একটা ইউজ করি, ফাংশন কিটা ইউজ করার সময় একটু কেয়ারফুল হতে হবে, কারণ আমাদের কিন্তু কিবোর্ডে অনেক শর্টকাট আগে থেকেই দেয়া আছে, তাই না? কোনটার সাথে যদি ওভারল্যাপ হয়ে যায় তখন কিন্তু ঝামেলা হবে। তো এমন একটা চুজ করব যেটা থেকে আসলে কোনো কিছু নাই, বা যেটা ফাঁকা আছে এরকম কিছু। আমি F2 যদি নেই, F2 নিলে এর সাথে শিফট কমান্ড দুইটা অপশন দিতে পারবো। মানে আমরা এরকম চাপি না যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হয়ে যাচ্ছে, কন্ট্রোল 2 দিয়ে লক করা যাচ্ছে, এই জিনিসগুলো আমরা করছি না। তো F2 এর সাথে কন্ট্রোল শিফট যে কোনো একটা চাপতে পারি, অথবা দুইটাই চাপতে পারি একসাথে। সাপোজ আমি দুইটাই দিয়ে রাখলাম, অথবা শুধু শিফট F2 দিয়ে রাখলাম। মানে আমার শর্টকাট কিটা হবে শিফট F2, যে অ্যাকশনটা আমি তৈরি করব শিফট F2 দিলেও এই কাজটা করবে। আর এখান থেকে কালারটা নান অথবা কালার যে কোনো দিতে পারি, জাস্ট এইদিকে একটা কালার চলে আসে আলাদা করে রিকগনাইজ করার জন্য। এখন এইদিকে ইনফরমেশনগুলো দেওয়া শেষ। এখন রেকর্ড বাটনে আমি যদি চাপ দেই, দেখেন এই জায়গায় একটা লাল চিহ্ন চলে আসছে না, মানে এই রেকর্ডের জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর বাম দিকে যেটা, সেটা হচ্ছে স্টপ করে দেওয়ার জন্য, রেকর্ডটা স্টপ করে দেওয়ার জন্য। মানে এই স্টপ করার আগ পর্যন্ত যা যা কাজ আমি করব সব এখানে রেকর্ড হবে, স্টেপ বাই স্টেপ রেকর্ড হবে, এবং স্টপ করে দিলে ওই জিনিসগুলো সেভ হয়ে যাবে এই অ্যাকশনটার মধ্যে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? আমরা তো তেমন কিছু শিখি নাই, আমরা একটা নতুন ডকুমেন্টই তৈরি করব। একটা ডকুমেন্ট তৈরি করব, যে সাইজে দিয়েছিলাম ওইটা দিয়ে দিই, 1900 দিই।
যাতে আগেরটা থেকে একটু আলাদা হয়। সবকিছু সেম সেম রাখলাম। মেক, নতুন একটা তৈরি করে ফেলছে সে, নতুন একটা স্টেপ আসছে মেক। এর মধ্যে দেখা যাবে একটা আমি ডকুমেন্ট তৈরি করছি, কি কি ইনফরমেশন ছিল ডকুমেন্টের সব দেখাচ্ছে। টেক্সট লেখা শিখছি তাই না? একটা ফিল্ড নিব, সেখানে কিছু ডামি টেক্সট দিব। কি আসছে এখানে? মেক টেক্সট লেয়ার, একটা টেক্সট লেয়ার নিয়ে সেখানে আমি টেক্সট লিখছি, তারপরে এটাকে আমি মুভ করছি তাই না? তার জন্য বলতেছে মুভ কারেন্ট লেয়ার। তিনটা কাজ করছি, তিনটা কাজ এখানে কিন্তু চলে আসছে, যা করব সব চলে আসবে। অল্টার চেপে এটার একটা কপি নিলাম, বলতেছে কপি কারেন্ট লেয়ার, যা করতেছি সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপাতত দেখি যে স্টপ করে দেওয়ার পরে এই কাজটা আমি আবার ফিরে আনতে পারি কিনা। স্টপ করে দিলাম, কাজ শেষ হয়ে গেছে। ব্যাচ 15 আমার অ্যাকশন এটা আছে, এটা আছে গ্রাফিক ডিজাইনের মধ্যে। এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি যদি চাই এই অ্যাকশনটা গ্রাফিক ডিজাইনে এসে ভিতরে আসবো, ব্যাচ 15, ব্যাচ 15টা আমি যদি জাস্ট সিলেক্ট করে ব্যাচ 15, গ্রাফিক ডিজাইন সিলেক্ট করলে হবে না, অ্যাকশনটা যেটা ছিল সেটা সিলেক্ট করে ডান পাশে একটা বাটন পাওয়া যাবে প্লে সিলেকশন, প্লে করে দিলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে, তার মধ্যে যে কাজগুলো করছিলাম সেগুলো কিন্তু চলে আসতেছে, মানে যে কাজটা আমি আগে করছি সেটা কিন্তু আমি আবার ফেরত পেয়ে যাচ্ছি। বোঝা যাচ্ছে এই ব্যাপারটা? এখান থেকে আসলো আরেকটা শর্টকাট দিয়ে দিছিলাম শিফট F2, শিফট F2 যদি দেই এই কাজটা কিন্তু করতেছে আবার সেম কাজটাই। আমি খুব ইজি ওয়েতে দেখালাম, আরো কঠিন ভাবে দেখানো যেতে পারে, কিন্তু কঠিন কাজগুলো তো আমরা এখনো দেখিই নাই। এই কাজটা একটু মুভ টুলটার ব্যাপারে একটু জানবো। মুভ টুলটা যখন সিলেক্ট করতেছি তখন এই পাশে বেশ কিছু অপশন চলে আসতেছে। প্রথমে ছিল অটো সিলেক্ট, তারপরে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এই দুটো জিনিস আপাতত দেখবো। অটো সিলেক্ট দেয়া নাই, এখন কি হচ্ছে কোনো লেয়ারই এখন সিলেক্ট নাই। আমি যদি সিলেক্ট করতে যাচ্ছি তখন বলতেছে could not use the move tool because no layers are selected, এখানে সিলেক্টেড নাই। যখন অটো সিলেক্ট দেয়া থাকবে না তখন এখানে এসে আমার কি করতে হবে, লেয়ারটা সিলেক্ট করে দিতে হবে, তারপর এখানে আসলে আমি সিলেক্ট যদি থাকে মুভ করতে পারবো। বুঝা যাচ্ছে এই ব্যাপারটা? যখন মাল্টিপল থাকতেছে, আরো একটা লেয়ার থাকতেছে, এইটা সিলেক্ট করছি, তো আমি যেখানে ধরে মুভ করি না কেন যে লেয়ারটা সিলেক্ট আছে সেই লেয়ারটা মুভ করবে। নিচে এসে যদি এখন আবার এটা সিলেক্ট করে দেই, এখন কি হচ্ছে, যেখানে ধরে আমি মুভ করি ড্র্যাগ করতেছে কিন্তু, হ্যাঁ মানে মাউসটা ক্লিক করে নড়াচ্ছি, তাহলে দেখেন এই লেয়ারটা সিলেক্ট ছিল, তার মানে এখন ওই লেয়ারটা মুভ করতেছিল। কাজ না করে একটু দেখতে হবে এটা কি ছিল। যখন আমি অটো সিলেক্টটা দিচ্ছি না তখন এইভাবে কাজ করতে হচ্ছে, এখানে এসে আমার লেয়ারটা সিলেক্ট করে দেওয়া লাগতেছে, তারপরে এসে আমি মুভ করতে পারতেছি। কিন্তু যদি অটো সিলেক্টে আমি যদি চেক করে দেই, অটো সিলেক্টের দুইটা অপশন পাওয়া যায়, একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে লেয়ার। যেহেতু আমরা কোনো গ্রুপ তৈরি করি নাই, লেয়ার আছে এখানে, লেয়ারটা দিয়ে দেখব। লেয়ারে দেখেন আমি সবগুলা ডিসিলেক্ট করে দিলাম, এখানে এসে যেটাতে সিলেক্ট করে ধরে ড্র্যাগ করব সেইটা এখান থেকে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, এই জন্য বলা হচ্ছে অটো সিলেক্ট। পার্থক্য বোঝা যাচ্ছে দুইটার? এই কাজটা অটো সিলেক্ট দিয়ে করা যাবে। আরেকটা জিনিস, ছোট্ট জিনিস দেখে নিই এর সাথেই, সেটা হচ্ছে যদি গ্রুপ করা থাকে তাহলে কি হবে। গ্রুপ করা কি আমরা শিখছি? কন্ট্রোল জি, এখানেও কাজ করবে কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ, গ্রুপের মধ্যে দুইটা লেয়ার ছিল, দুইটা দেখা যাচ্ছে। এখন যদি আমি গ্রুপ করে ফেলি, কোনোটা সিলেক্ট নাই তাই না, একটা ধরে টান দিলাম পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি এখানে লেয়ার থাকে, গ্রুপ করা আছে কিন্তু আমি কি করলাম, লেয়ার করলাম, ধরে টান দিলে কি হচ্ছে দেখেন, গ্রুপের মধ্যে থেকে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এখন আর লেয়ারটা গ্রুপটা সিলেক্ট হচ্ছে না। পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? যখন যেরকম দরকার হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম সিলেকশনের দরকার হয়, আস্তে আস্তে আমরা বুঝে যাব সেটা, সেই অনুযায়ী সিলেকশন নিয়ে কাজ করতে হবে। আবার অনেকে
এক এক রকম সিলেকশন নিয়ে স্টাইলে আপনার অভ্যস্ত হয়ে যাবেন, তখন তো ওই স্টাইলে কেউ হয়তো অটো সিলেক্ট পছন্দ করবেন না, কেউ হয়তো অটো সিলেক্ট দিয়ে কাজ করতে সুবিধা হচ্ছে। দেখা যাবে যে আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে। সিলেকশনের ব্যাপারটা ক্লিয়ার মোটামুটি। আর একটা জিনিস সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে কোনো একটা শেপ বা কোনো একটা কিছু নিলে তার চারপাশ থেকে একটা বক্স চলে আসতো, যেটার নাম ছিল বাউন্ডিং বক্স। সেটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? সেটা এই জায়গাটা থেকে দেখতে পাওয়া সম্ভব। বলা হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, মানে সে ট্রান্সফর্মটা কন্ট্রোল করতে পারে এবং সেটা শো করে দিলে বাউন্ডিং বক্সটাতে একটা কন্ট্রোলার চলে আসে, যেটা দিয়ে আমরা স্কেলিং করতে পারি। যদিও টেক্সটের ক্ষেত্রে এরকম করা উচিত না, রোটেট করতে পারি, এই কাজগুলা করতে পারি। আবার যখন এখান থেকে এটা ছেড়ে দিব, এন্টার দিলেও চলে যায়। এটা থেকে তুলে দিব, তখন আবার এটা হাইড হয়ে যাবে। বুঝা যাচ্ছে এই ব্যাপারটা? ছোট্ট একটা জিনিস দেখে নেই, একটা কপি নিচ্ছি আবার। দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করার ব্যাপারটা কি জানি? শিফট অথবা কন্ট্রোল। শিফট কন্ট্রোলের মধ্যে পার্থক্য কি হবে? কন্ট্রোল চেপে কি করতে পারবো? ইন্ডিভিজুয়াল যে কোনো একটা নিতে পারবো। শিফট চেপে একটা সিলেক্ট করে নিলাম, শিফট চেপে এটাতে চাপলে কি হচ্ছে? পরেরটাই সিলেক্ট হলো। কিন্তু আমি যদি এখানে চাপি, সব একসাথে হয়ে যাচ্ছে। শিফট কি করতেছে? স্টার্টিং আর এন্ডিং এর মধ্যে যা থাকবে সব সিলেকশনে নিয়ে আসবে, আর কন্ট্রোল চেপে ইন্ডিভিজুয়াল সিলেকশন নেওয়া সম্ভব। শিফট আর কন্ট্রোলের পার্থক্যটা বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে মুভ টুলে থাকার পরে এখানে কিছু জিনিসপত্র ছিল, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউশন, এই ব্যাপারগুলো ছিল। এগুলো তো পরেও আসবে। অ্যাটলিস্ট দুইটা যখন ধরবো তখন আমি অ্যালাইনমেন্ট পাবো, যখন তিনটা ধরবো তখন আমি ডিস্ট্রিবিউশন পাবো। এই জিনিসগুলা এখান থেকে ঠিক করে দেয়া যায়। আপাতত যদি অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস বলা হচ্ছে, সে সেন্টার করে দিচ্ছে। এদিক থেকে যদি আমি রাইটে নিতে চাই, রাইটে নিয়ে যাচ্ছে। আসলে এই জিনিসটা শেপ নিয়ে করলে ভালো বোঝা যেত, পরেও আসবে, সমস্যা নাই, কিন্তু এই জিনিসটা অ্যাক্টিভ হচ্ছে, এই জিনিসটা দেখালাম। একটু দেখে নেন। করবো যে একটা ইমেজ কিভাবে ফটোশপে নিতে হবে, কোনো একটা ডকুমেন্টের মধ্যে ইমেজ কিভাবে নিব, বেশ কয়েকটা ওয়েতে নেওয়া যায়, তার মধ্যে দুই একটা দেখব। তো ইমেজটা দুইটা জায়গা থেকে আসতে পারে, একটা হচ্ছে আমার ডেস্কটপ থেকে আসতে পারে বা আমার পিসির লোকেশন থেকে আসতে পারে, আরেকটা আসতে পারে সরাসরি ওয়েব থেকে, যেটা কিনা গুগল থেকে আসতে পারে বা অন্য কোনো সাইট থেকে হতে পারে। তো ওয়েব থেকে আনাটা ইজি, ওয়েব থেকে ডিরেক্ট নিতে পারি অথবা ওয়েব থেকে ডাউনলোড করে পিসিতে নিতে পারি, সেখান থেকে ফটোশপ ওপেন করতে পারি, দুইটা থেকেই হতে পারে। তো একটা ছবি সাধারণত এরকম থাকে, তাই না? ক্লিক করলে এভাবে ওপেন হয়। তো ওপেন হওয়ার পরেই দেখবেন যে নিচ থেকে কিন্তু লোড হয়। লোড হওয়ার সময়টা দিতে হবে। লোড যখন হওয়া শেষ হয়ে যাবে তখন রাইট বাটন ক্লিক করব। দুইটা অপশন পাওয়া যায়, একটা হচ্ছে ভিউ ইমেজ, একটা হচ্ছে কপি ইমেজ। ডিরেক্ট যদি কপি করে ফেলি, ভিউটা আসলে দরকার নাই, এটা এমনি বলে ফেলছি। ভিউ আর হচ্ছে সেভ, সেভ দিয়ে আমি সেভ করে নিতে পারতেছি। আর যখন কপি করব, কপি করলে এটা আমার ক্লিপবোর্ডে কপি হয়ে যায়। সেখান থেকে এনে আমি কি করতে পারি? ফটোশপে এসে ডিরেক্ট পেস্ট করে দিতে পারি। ছবিটার কি হচ্ছে, ছবিটার সাইজটা আগে একটু দেখে আসা দরকার, কত ছিল। এই ছবিটার সাইজ বলা হচ্ছে 2716 বাই 1810। আমার ডকুমেন্টের সাইজ কতটুকু ছিল? 1000 বাই 800, তাই না? তার মানে তোমার এটা ছোট অনেক। ইমেজটাকে যদি আমি দেখতে চাই, ইমেজের বাউন্ডারি হচ্ছে আমার এতটুকু, মানে এই জায়গাটুকু ইমেজের বাইরে চলে আসছে। তার মানে কি, ডকুমেন্টের ক্যানভাসের মধ্যে যতটুকু থাকবে ততটুকুই ভিজিবল হবে, বাইরের জিনিসগুলো আমরা দেখতে পাবো না।
ইলাস্ট্রেটরে বাইরে এনে জিনিসপত্র রেখে দিতে পারতেছিলাম, দেখা যাচ্ছিল, এখানে সেটা করা যাচ্ছে না। মানে ক্যানভাসের মধ্যে যতটুকু থাকবে ততটুকুই দেখতে পাবো। আমি যদি এটা ছোট করি, পুরো জিনিসটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তার মানে একদম যত সাইজে ছিল সেই সাইজটাই আমি এই জায়গায় এসে ফটোশপে কিন্তু পেয়ে গেছি, তাই না? অন্যভাবে যদি নেই, যেটা কিনা এটা আমার ডেস্কটপ থেকে যদি নিতে চাই, ডেস্কটপ থেকে ড্র্যাগ করে নেওয়া যায়। ড্র্যাগ করে নেওয়াটা আমি বোধহয় দেখাইছিলাম ইলাস্ট্রেটরে। ড্র্যাগ করে নেওয়াটা যদি এটাই নিতে চাই, উইন্ডোজে তো সমস্যা হয় না, জাস্ট এনে আনলেই চলে আসে। তো এই ইমেজটা আমি যদি রাইট ওয়েতে নিতে চাই, এখানে এনে ছেড়ে দিব না, আমি এনে ছাড়বো এই জায়গাটাতে। দেখেন আনটাইটেল 1 লিখে না, এই বরাবর ডান দিকে ছেড়ে দিব। কি হচ্ছে, নতুন একটা ডকুমেন্টে ইমেজটা খুলে যাচ্ছে। এই ইমেজটা যদি আমি এইখানে নিতে চাই, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কপি করে নিতে হবে, সরি অল সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, তারপরে এখানে এসে কি করব, পেস্ট করে দেব। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ইমেজটা কি আসলো, একটা লেয়ার হিসেবে আসলো, লেয়ার হিসেবেই আসবে। ডিরেক্ট আনলে কি হতো, ইমেজটার সাইজ কত ছিল, ইমেজটা ছোট মনে হচ্ছে। ডিরেক্ট যদি এখানে ছেড়ে দিতাম, তাহলে যেটা হতো, এখানে আমি ডিরেক্ট ছাড়তেছি, দুইটা ইমেজের সাইজ কি একরকম, ছোট না অনেক? এরকমই হবে। এই 2716 বাই 1810 ইমেজটা ছিল, এটা যদি আমি ডিরেক্ট এনে ছাড়তাম, তখন দেখা যেত এত বড় আর পাইতাম না। এই আমি ক্যানভাসের মধ্যেই হয়তো ছোট একটা সাইজ পেতাম, মানে হয়তো অনেক ছোট, 800 700 এরকম সাইজে কিছু একটা পাইতাম। সঠিক ওয়ে হচ্ছে এই দুইটা ইউজ করলে হবে। ওয়েব থেকে যখন নিব, ডিরেক্ট কপি করে এনে পেস্ট করব। আর যদি কম্পিউটার থেকে নিতে চাই, তখন কি করব, ড্র্যাগ করে এনে ডিরেক্ট যেখানে দরকার সেখানে ছাড়বো না, নতুন একটা ডকুমেন্ট হিসেবে ছাড়বো, তারপরে সেটাকে কপি করে নিয়ে আসবো। এখানে যদি কোনো কাজ করা লাগে সেই কাজও করে নিব, সাইজ ছোট বড় করা লাগে সেটা করে নিব, করে নিয়ে যেটা আমার দরকার সেটা এখানে নিয়ে আসবো। এই দুইটা ওয়ে মনে রাখলেই চলবে। এছাড়াও ইমেজ নেওয়া যেতে পারে ওপেন করে, তারপরে প্লেস করে ইমেজ নেওয়া সম্ভব। প্লেস এমবেডেড, প্লেস লিঙ্কড, এগুলো থেকেও ইমেজ আনা সম্ভব। এভাবেও আনা যাবে। ওপেন করলে কিভাবে আসবে, ওপেন করলে কিন্তু আর ওইটার মধ্যে আসতেছে না। ওপেন করলে নতুন করে একটা ডকুমেন্ট যেভাবে ওপেন হয়, নতুন একটা উইন্ডোতে সে ওপেন হবে। একটু চেক করে দেখতে পারেন এই ব্যাপারগুলো। এই জিনিসটা আগেও দেখছি আমরা। এই টেক্সটগুলোকে যে লিডিং ট্র্যাকিং দিয়ে আমরা ঠিক করতে পারি, সেটা ইলাস্ট্রেটরও দেখছি, তাই না? মনে আছে? টেক্সটটা জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে ফন্টের ব্যাপারটা পেয়ে যাব, ফন্ট চেঞ্জ করে দিতে পারবো, ফন্ট ফ্যামিলি এখান থেকে ঠিক করতে পারবো, এখান থেকে ফন্ট সাইজ, আর এখান থেকে ওরিয়েন্টেশন মানে হচ্ছে আসলে অ্যালাইনমেন্ট টেক্সটের। এটা লেফটে আছে, সেন্টার করতে পারবো, রাইট করতে পারবো, এই ব্যাপারটা কোন পাশ থেকে শুরু হবে। লেফটে আছে, লেফটটা ঠিক মতো দেখাচ্ছে। এখান থেকে কি করতে পারবো, ফন্ট কালারটা ঠিক করে দিতে পারবো। পারা যাবে না? একদম নর্মাল ব্যাপার ছিল, মানে অপশন বারে যে কাজগুলো চলে আসে সেইগুলা। আর ক্যারেক্টার, এই চেহারাটা সবাই চেনেন না? না থাকলে উইন্ডোতে পেয়ে যাবেন।
ক্যারেক্টারের যে ব্যাপারগুলা ইলাস্ট্রেটরে যেগুলো ছিল ওইগুলাই প্রায়, সেই জিনিসগুলো এখান থেকে পাওয়া যাবে। এগুলো একটু দেখে নিলেও হবে। এগুলো কি দেখানোর দরকার আছে? যেমন ফন্ট সাইজ, এটা লিডিং, এটা ট্র্যাকিং, এটা কার্নিং, এটা ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল, বেজলাইন শিফট, এখানে কালারের অপশন, এগুলো বোল্ড, ইটালিক, তারপর অল ক্যাপস, সেন্টেন্স কেস, এইগুলা সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আন্ডারলাইন, স্ট্রাইক, এইগুলো তো আমরা আগেও দেখে আসছি, তাই না? নাকি আমি বলতেছি জন্য জি স্যার বলতেছেন? আগে কিন্তু দেখে আসছি আসলে। আগে দেখে আসিনি। দেখেন নাই? তাহলে ক্লাস করেন না মনে হয়। এই ব্যাপারগুলো একদম সেম ছিল, ঠিক আছে? ইলাস্ট্রেটরে যা ছিল হুবহু এখানে তাই আছে। আশা করতে পারি যে আপনারা এগুলো পারবেন নাকি? 5 নম্বর ক্লাসের ভিডিওটা সবাই দেখে নেবেন। 5 নম্বরে বিজনেস কার্ড বানানোর আগে আগে এই জিনিসগুলো বলা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা দেখার পরে একটা নতুন জিনিস করব। ইমেজ তো নেওয়ার সবাই মোটামুটি পারা যাবে এখন, তাই না? এখন যেটা করব সেটা হচ্ছে কোনো ইমেজে কিভাবে টেক্সট অ্যাড করা যেতে পারে। অলরেডি অ্যাড হয়ে গেছে এখানে, সেটা একটু দেখব আর একটু সুন্দর করে। একটা ফিল্ড নিব, এখানে ওই ব্যাপারটা পাওয়া যাবে যে অ্যারো চাপলে নিচের দিকে যাবে, অ্যারো চাপলে উপরের দিকে যাবে, শিফট চেপে যখন অ্যারোতে যাব তখন 10 পিক্সেল করে এদিক ওদিক যাবে। পিক্সেল গ্রিডটা দেখা যাচ্ছে, দেখেন অ্যারো চাপলে 1 পিক্সেল আসতেছে, তাই না? এখান থেকে 10 পিক্সেল কত দূর? এখানে না? একটা গাইড নিয়ে নিচ্ছি, শিফট চেপে একবার ক্লিক করলাম, 10 পিক্সেল আসলো, তাই না? ক্লিয়ার ব্যাপারটা? এই জিনিসটা একটু অর্গানাইজ করে ফেলতে পারি। এখান থেকে যে গ্যাপটা ছিল সেটা আমি মেপে নিতে পারি। গ্যাপ মাপার সময় এখান থেকে মাপবো না, ঠিক আছে? গ্যাপটা মাপার সময় আমার কমন যে অংশটা ফন্টে সেই জায়গা থেকে মাপতে হবে। কমন অংশ বোঝার জন্য এদিকে আসি। দেখেন ডি এর মাথাটা উপরের দিকে যাচ্ছে না? ডি এর মাথাটা উপরের দিকে যাচ্ছে, আই এর ফোঁটাটা উপরের দিকে, পিটা আবার কি করতেছে? নিচের দিকে যাচ্ছে। এরকম আরো জিনিসপত্র, যেরকম কিউ নিচের দিকে যাবে, জি নিচের দিকে যাবে, এরকম যায় না? তো কমন অংশ কোনটা থাকে? কমন কিন্তু আমার এইটুকু, এইটুকু কমন না? এইটুকু থেকে আমি হাইটটা নিচের দিক থেকেও মেজার করবো, উপরের দিক থেকেও মেজার করবো। এখান থেকে নিয়ে আমি এখন চাইলে কি করতে পারি, 10, 20, 30 এভাবে আমি উপরের দিকে যেতে পারি। একশো 50, হ্যাঁ 15 বার গেলাম, 150 হলো। এরকম একটা কাজ কি করতে পারবেন সবাই?
খুব কঠিন কিন্তু কিছু না, চেষ্টা করেন তো। এটা আসলে একদম ইলাস্ট্রেটরের মতোই। দেখেন সবাই খেয়াল করেন, রেক্টেঙ্গেলে থেকে আমি কি করতে পারবো, ড্র্যাগ করে রেক্টেঙ্গেল তৈরি করতে পারবো। আবার কি করতে পারবো, সিম্পলি একটা সিঙ্গেল ক্লিক করে এখান থেকেও তৈরি করে নিতে পারবো আমার প্রয়োজনীয় যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট। এই সাইজের একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিতে পারবো, একদম ইলাস্ট্রেটরের মতোই। রাউন্ডেড রেক্টেঙ্গেলও সেম, টান দিয়ে তৈরি করতে পারবো। আবার এখান থেকে ইনপুট দিয়ে আমি চাইলে যে কোনো সাইজে তৈরি করতে পারবো। এই জায়গাটা একটু আলাদা, তাই না? এখান থেকে আমি কি করতে পারবো, কোন কোণাটাতে কত পিক্সেল দিব বা দিব না, সেই ব্যাপারটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। একটু দেখে নেন যারা কাজ করতেছেন। সাইজের একটা আমি রাউন্ডেড রেক্টেঙ্গেলের জন্য একটা উইডথ হাইটের মাপ দিয়ে দিলাম, এবং এখান থেকে কোন কর্নারে কতটুকু রেডিয়াস হবে সেটা আমি বলে দিতে পারবো। এটাতে আমি সাপোজ 0 দিলাম, এটাতে এসে 50 দিলাম, এটাতে এসে আবার 50, এটাতে 0। আমি যদি এন্টার করে দেই, যে কোণা দুইটাতে আমি রেডিয়াস দিছি সেই কোণা দুইটাতে রেডিয়াস পাইছি। কাস্টমাইজের ব্যাপারটাতে চাইলে নর্মালি 4টাতেই দিতে পারবো, অথবা একটাতেও যদি না দেই তখন এরকম রেক্টেঙ্গেল তৈরি হবে। বোঝা যাচ্ছে বিষয়গুলা? সার্কেলের ক্ষেত্রেও সেম। ড্র্যাগ করে তৈরি করতে পারবো, আবার এখান থেকে পপ আপ থেকেও তৈরি করতে পারবো। পলিগনও সেম, আবার এখান থেকেও তৈরি করতে পারবো। পলিগন থেকে আবার কি তৈরি করা যাবে, স্টার। এখানে আলাদা করে স্টার টুল দেওয়া নাই, কিন্তু আমি এখানে চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারবো। একশো দেয়া আছে, নাম্বার অফ সাইডস 5। এটাকে যদি স্টার করে ফেলে দেই, ইনডেন্টের পার্সেন্টেজটা 60 করে দেই, বা যেটা ছিল সেটা থাকলেও চলবে। কি করতেছে, স্টার কিন্তু তৈরি করে ফেলছে। এখানে খেয়াল করেন আলাদা করে স্টার নামে কোনো টুল নাই, তাই না? ইলাস্ট্রেটরে যেটা ছিল, এখানে কি করা যাচ্ছে, পলিগন থেকেই স্টার তৈরি করে ফেলা যাচ্ছে। একটু দেখে নেবেন, লাইন টুলটা দেখার দরকার নাই, কাস্টম শেপ টুলটা দেখব। কাস্টম শেপ টুলে যখন আসবো, কিছু লাইব্রেরি দেয়া আছে, ফটোশপে কিছু লাইব্রেরি দেয়া আছে কাস্টম শেপে, সেগুলো আমরা নিয়ে ডিরেক্টলি ইউজ করতে পারবো। এই টুলটাতে সিলেক্ট থাকলে এই জায়গাটাতে এসে শেপ নামে একটা অপশন পাওয়া যাবে। ড্রপ ডাউনটা যদি ওপেন করি, এখানে কিছু শেপ পাবো, বাজে বাজে শেপ, তাই না? ভালো না দেখতে। এখান থেকে এসে যদি লোড করে দেই, যা ছিল সব, লোড শেপস না কি যেন একটা ছিল, অল, সরি। এখান থেকে যদি অ্যাপেন্ড করে দেই, এখানে অনেক কিছু চলে আসছে। একটু বড় করে নিতে পারবো চাইলে। এখান থেকে এখন একটু ভালো ভালো আসলেও আসতে পারে, চাইলে ইউজ করতে পারবো। এই মাছটা যদি নেই, এসে ড্র্যাগ করলে একটা মাছ পাবো। আর এখান থেকে যদি এই ইমেজ বর্ডারটা নেই, শিফট চেপে ড্র্যাগ করলে, আবার এটা কি হয়েছে, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, যেটা করা উচিত হয় নাই। এটা নেই, কালার দিলাম, চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে ড্র্যাগ করলেও হবে,
সাপোজ এই পতাকাটা নিচ্ছি, ড্র্যাগ করলেও হবে, অথবা একটা সিঙ্গেল ক্লিক করে অন্যান্য শেপ যেভাবে তৈরি করতেছি সেখান থেকেও তৈরি করা সম্ভব। এখানে যদি আমি একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দেই, তো এই ব্যাপারটা চলে আসবে ওই জায়গায়। এই সাইজে বা অন্য কোনো সাইজ যদি দেই, এখানে প্রিজার্ভ প্রপোর্শন নামে একটা অপশন আছে, এটা দিয়ে রাখলে আসলে যেটা হবে একদম মানে প্রপোর্শন যেটা আর কি, এরকম হবে না যে চ্যাপটা হয়ে যাবে না। এই মাছটা যদি চ্যাপটা হয়ে যেত তাহলে কিন্তু মাছের আসল শেপটা কিন্তু বোঝা যেত না। এটা প্রপোর্শন প্রিজার্ভ করে রাখার কারণে কিন্তু এক্সাক্ট একটা পতাকার মতোই। এটাকে কি বলে আসলে, পতাকা কি বলে আসলে? ও পতাকা বলে না, ফ্ল্যাগ বলে। আচ্ছা যাই হোক, যেটাই বলুক, তো দেখেন এটা কিন্তু প্রপোর্শনালি চলে আসছে। এই ব্যাপারগুলো একটু দেখে নেন।